রাত পোহালেই ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ, নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা। শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি। ঈদ উদযাপনে আজও বাড়ি ফিরছে মানুষ, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আওয়ামী লীগের, সার্বভৌমত্ব হুমকির মুখে বলছে বিএনপি। সুপার 8 নিশ্চিতে কাল নেপালের মুখোমুখি বাংলাদেশ, আগ্রাসী খেলবে টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, ত্যাগের মহিমায় উদযাপিত হবে বিশ্ব মুসলিমের অন্যতম এই উৎসব। সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনের লক্ষ্যে জাতীয় ঈদগাহে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই, আর যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছেন র্যাব মহাপরিচালকও। পার্থ সারথীর রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা সোমবার প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। নিরাপত্তা নিশ্চিতে ময়দানের চারদিকে বসানো হয়েছে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চৌকি ও কন্ট্রোল রুম। প্রস্তুত আছে ডগ স্কোয়াড সহ বোম ডিসপোজাল ইউনিট। সকালে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ঈদগাহ ময়দানে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব বিষয় বিবেচনায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তায় ডাইভারশন দেওয়া হয়েছে। আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ প্যাট্রোলিং, চেকপোস্ট, ড্রোন প্যাট্রোলিং, সাইবার প্যাট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে এরপরেই পরিদর্শনে যান র্যাব মহাপরিচালক। তিনি জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র্যাব। এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখে, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি এবং আমরা সতর্ক রয়েছি, সচেতন রয়েছি। এবারই প্রথম সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে ড্রোন দিয়ে করা হবে নজরদারি। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ মুহূর্তে সারা দেশে জমে উঠেছে পশুর হাট। দাম নিয়ে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করলেও বিক্রেতারা বলছেন, এবার গোখাদ্যের দাম বেশি এবং চিকিৎসা খরচও বেড়েছে। খরচের তুলনায় লাভ নয়, বরং লোকসান গুনতে হচ্ছে তাদের। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। এবার রাজশাহীতে প্রস্তুত করা হয়েছে 4,66,196টি কোরবানির পশু, যা চাহিদার তুলনায় 1,41,218টি বেশি। রাজশাহীর ছোট বড় কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, বাইরের ব্যবসায়ী কম থাকায় স্থানীয়রাই কোরবানির ঈদ উপলক্ষে পশু কিনছেন বেশি। নানা আকারের গরু থাকেও মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। খাদ্যর অনেক দাম, গরু পুষে কোনো লাভ হচ্ছে না। চাহিদা ছোটগুলোরই, বড়গুলো চাহিদা কম। চট্টগ্রাম মহানগরে এবার সাগরিকা বাজার, বিবিরহাট ও পোস্তার পাড়ে ছাগলের বাজার এবং অনুমোদিত 10টি হাটসহ অলিগলিতে বসেছে অসংখ্য পুরহাট। গতবার চেয়ে এবারে গরু একটু প্রাইস বেশি। এদিকে কোরবানি পশু বেচাকেনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথা জানান হাটের ইজারাদার ও পুলিশ প্রশাসন। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে, তাদের পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরতে পারে, সেটার একটা ব্যবস্থা করা এবং সার্বিক একটা শৃঙ্খলা ব্যবস্থা করা।
কোরবানির ঈদ উপলক্ষে রাজবাড়ীতে এবছর ৮৮,০০০ গবাদি পশু মোটাতাজাকরণ করা হয়েছে। ৫টি উপজেলাতে মোট গবাদি পশুর হাট রয়েছে ২৮টি। ১,৬০,০০০ টাকা এখন দাম করতেছে, বাড়ি বাড়ি চলে ১,৭০,০০০ টাকা। আরে নরম, এখন তো খাদ্যের দামই হইতেছে। আসলে গরুর যে দাম, ঊর্ধ্বগতি দাম, এই দামে আসলে ক্রেতা কিনে সন্তুষ্ট লাভ করতে পারবে না। এবার নাটোরের খামারিরা চাহিদার দ্বিগুণ পশু লালন পালন করেছেন। উদ্বৃত্ত প্রায় ২.৫ লাখ পশু দেশের বিভিন্ন স্থানে পাঠিয়েছেন তারা। ক্রেতাদের অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম বেশি। তবে বিক্রেতারা বলছেন উল্টো কথা। তারা দাম ছাড়তেছে না, আমরাও পড়তে হতেছে না, আমরাও কিনতেছি না। কারণ শেষ পর্যন্ত এখন যাই হোক আমাদের কিনা লাগবে। বড় গরুর পাটি একটু কম, ছোট গরু বেচা কেনা বেশি হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ১০০ স্থানে পশুর হাট বসেছে। প্রতিটি হাটেই দেশীয় গরুর পাশাপাশি মহিষ, ছাগল সহ পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু রয়েছে। ঠাকুরগাঁও জেলায় ১,৩২,০০০ গরু ও ছাগল প্রস্তুত করা হয়েছে। চাহিদা মাত্র ৯০,০০০। আর এসব পশু জেলার স্থায়ী অস্থায়ী মিলে মোট ২৪টি হাটে ক্রয় বিক্রয় করা হচ্ছে। ব্যাপারীরা আবার এসব হাট থেকে পশু ক্রয় করে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছেন। রত্না সামান, এশিয়া টেলিভিশন। এদিকে ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপনে কোরবানির পশু কিনতে শেষ সময়ে উপচে পড়া ভিড় রাজধানীর পশুর হাটগুলোতে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর পশুর হাট ঘুরে মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। ঈদের আগের দিনও রাজধানীর কোরবানির পশুর হাটে ভিড় ক্রেতা বিক্রেতাদের। শনির আখড়ার হাটে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। সময় কম, তাই আর দেরি না করে দরদামের সংযোগ হলেই কিনে নিচ্ছেন কোরবানির পশু। এটার দাম আমরা 2,80,000 চাইতেছি, বুঝছেন, 2.5 লাখ টাকা কইতাছে, আমরা দেই না। হ্যাঁ, পছন্দ হয়েছে, প্রাইসে হচ্ছে না, আর যেটা প্রাইসে হচ্ছে ওটা আবার পছন্দ হচ্ছে না। এরকম হয়তো গতকালকে আসলে হয়তো বা পেতাম, এখন তো শেষ হয়ে গিয়েছে না। এবার বেশি চাহিদা মাঝারি আকৃতির গরুর, তবে দাম বেশি বলছেন ক্রেতারা। আমি মিডিয়াম সাইজ মাঝারি ধরনের গরু কিনতে আসছি, কিন্তু মাঝারি ধরনের গরুর দামটা একটু বেশি, একটু আমার কাছে রিজনেবল মনে হচ্ছে না আর কি। বিক্রেতারা বলছেন মাঝারি আকৃতির গরু বিক্রি হয়ে গেলেও বড় আকারের গরুতে ন্যায্য দাম পাচ্ছেন না। অনেকেই লোকসানের কবলে পড়ছেন। বড়গুলো গরু নেওয়ার মতন ক্রেতা নাই। এরা ছোট গরু দাম কয় 2 লাখ টাকা, বড় গরু কয় 2 লাখ টাকা। মানে এদের বাজেট কয় আমাদের 2 লাখ, ছোটটাও 2 লাখ, বড়টাও 2 লাখ। এই জন্য আমাদের বড় গরু বেচা কেনা অনেকটাই স্লো, মানে চালান থেকে 50,000-60,000 টাকা লস আছে। সপ্তাহব্যাপী চলা এই হাটে 15,000-এরও বেশি গরু নিয়ে এসেছিলেন বিক্রেতারা। এরই মধ্যে 13,000-এর বেশি গরু বিক্রি হয়েছে। ঈদের দিন সকালের আগেই সব পশু বিক্রির আশা করছেন ইজারাদাররা। হাট আছে এখানে, মানুষের নিশ্চিন্তায় নিশ্চিন্তায় আপনার ক্রেতা বিক্রেতা দুজনই আরামে বাজার করতে পারে। আমি জানতে চাচ্ছিলাম গরু কতগুলো গরু আসলে এটা নিয়ে আসা হয়েছিল এবং বিক্রির পরিমাণটা কেমন হয়েছে? গরু ধরেন 15,000 মতন গরু আইছে, 12,000 মতন বিক্রি হয়েছে। তেজগাঁও গরুর হাটেও গরু বেচা কিনা নিয়ে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। পছন্দের গরু পেয়ে খুশি হয়ে বাড়ির পথে অনেক ক্রেতা। আমরা কালকেও হাটে এসেছিলাম, গতকাল মানে সন্ধ্যার পরে হাটে এসেছিলাম, তো গতকালের থেকে আজকের দামটা একটু চড়। গরুটার দাম, আমরা দাম তো চাই 60,000, বুঝছেন, 30-35 হলে বেশি এলাম। রাজধানীর প্রায় সকল হাটের ব্যবস্থাপনা নিয়ে খুশি সবাই। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদযাত্রার শেষ দিনে অনেকটাই যাত্রী শূন্য দূরপাল্লার বাস। টার্মিনালগুলো প্রায় ফাঁকা, তবে আজও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। এদিকে কমলাপুর রেল স্টেশনে সকালে উপচে পড়া ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা অনেকটাই কমে যায়। তবে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ইয়াকুব লুটুর ক্যামেরায় শিবলু শবনমের প্রতিবেদন। রাজধানীর মহাখালী, গাবতলী কিংবা যাত্রাবাড়ি সহ বিভিন্ন বাস টার্মিনাল ছিল অনেকটাই যাত্রী শূন্য। বেশিরভাগ কাউন্টারই ফাঁকা। পরিবহন কর্মীরা বলছেন, গত কয়েকদিনে বাসগুলো 10 থেকে 15 মিনিটে যাত্রী ভর্তি হয়ে যেত, কিন্তু আজ 2 ঘন্টা অপেক্ষার পরও বেশিরভাগ বাস 70% যাত্রী নিয়ে ছেড়ে গেছে। পুরা ভাগা এইরকম গাড়ি চলে, আজকে গাড়ি অর্ধেক ভরে, পুরো ভরে না। শেষ দিন কোনো রকম ঝামেলা ছাড়াই টিকিট পাওয়ায় খুশি ঘরমুখী যাত্রীরা। তবে কারো কারো ছিল বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। বাস আছে কিন্তু টিকিটের দামটা একটু বেশি হয়ে গেছে। বর্তমানে কোনো গাড়ি নিয়ে আসার কোনো সমস্যা হয়নি, আসার পরে গাড়ি বা রাস্তাঘাটও খুব ক্লিয়ার, খুব সুন্দর মতোই দেওয়া হচ্ছে।
যাত্রীদের অভিযোগ স্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন, ফেরার পথে বাসগুলোকে যাত্রী ছাড়াই ফিরতে হয়। অন্য সময় ভাড়া 400 700 এরকমের নেই, এখন 900। মহাসড়কে যানজট থাকায় টার্মিনালগুলোতে বাস প্রবেশ করতে দেরি হয়েছে, যার কারণে ছেড়ে যেতেও দেরি হয়েছে। ফলে টার্মিনালের সাথে লাগোয়া সড়কগুলোতে দেখা গেছে যানজট। হ্যাঁ, জ্যামের কারণে গাড়ি আসতে কিছু লেট হচ্ছে। কমলাপুর রেল স্টেশনে সকালে উপচে পড়া ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে যাত্রী চাপ। কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে কিছুটা ভোগান্তিতে পড়লেও পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন, এতেই খুশি যাত্রীরা। সবার সাথে তো ঈদ করবো, সব পরিবার নিয়ে আনন্দের জন্য যাচ্ছি, সবাই আনন্দ করবো একসাথে। কি করতে বাড়ি যাচ্ছি? ট্রেন একটু লেটে পৌঁছেছে কোনো ব্যাপার না, বাড়িতে পৌঁছাতে হচ্ছে মেইন ব্যাপার। কর্তৃপক্ষ বলছে, যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তারা অনলাইনে টিকিট কেটেছেন কোনো রকম জটিল ঝামেলা ছাড়া, এবং আপনারা জানেন শিডিউল বিপর্যয় এবং বিলম্ব ছাড়া তারা যাদের নিজেদের গন্তব্যে পৌঁছতে পেরেছেন। এদিন রাজশাহীগামী সিল্ক সিটি এবং চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের ঘটেছে শিডিউল বিপর্যয়। শেষ দিনের যাত্রায় বেশিরভাগ ট্রেনই কিছুটা দেরিতে ছেড়ে গেছে প্ল্যাটফর্ম। তবে বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের ভোগান্তি ছাড়াই যাত্রীরা শেষ মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারায় খুশি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদযাত্রার শেষ দিনেও সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়। যানবাহনের কিছুটা চাপ থাকলেও নেই যানজট। কিছু কিছু স্থানে থেমে থেমে চলছে গাড়ি। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। লঞ্চ ও ফেরিঘাটে চলাচল স্বাভাবিক। নিরাপত্তা নিশ্চিতে মহাসড়ক ও নৌপথে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কোস্টগার্ড। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারলেও বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। এই মহাসড়কের কুমিল্লার 104 কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দক্ষিণবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও বঙ্গবন্ধু সেতু হয়ে ঈদযাত্রার শেষ দিনে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। তবে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ নেই। নির্বিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন ঘরমুখী মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। ঈদের ছুটি শুরু হয় সকাল থেকে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় যানবাহনের জটলা থাকলেও জট নেই। তবে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। 1500 টাকা বা 150 টাকা হলে নেয়, কিন্তু এখন 500 বা 600 টাকা চাচ্ছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তর দক্ষিণাঞ্চলের মানুষ। মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে মোতায়েন রয়েছে কয়েকশো পুলিশ সদস্য। বাস পাওয়াটা একটু অসুবিধা হয়ে যাইতেছে, রাস্তাঘাটে বাস একটু কম, এই জন্য যে যেভাবে পারতেছে ওইভাবে আসতেছে। অন্যান্য বছর জ্যাম ছিল, কিন্তু এবার অন্যান্য বছরের তুলনায় জ্যাম কমই দেখতেছি। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। মোতায়েন করা হয়েছে 700 পুলিশ সদস্য। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বাস কিংবা বড় গাড়ি কম থাকলেও ছোট গাড়ির সংখ্যা বেশি। লঞ্চের চাপ কমাতে ফেরিতে যাত্রী পারাপার করা হচ্ছে। নদীপথে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে বরিশালে মাঠ পর্যায়ে কাজ করছেন কোস্টগার্ডের সদস্যরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। স্বজন প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে এরই মধ্যে বাড়ি চলে গেছেন রাজধানীর অনেক বাসিন্দা। ব্যস্ত রাস্তাঘাট এখন ফাঁকা, নেই চিরচেনা যানজট। ফুরফুরে মেজাজে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। মাইনুল হোসেন মাসুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সবিতা চিরান। ঈদের ঠিক আগের দিন রাজধানীর বাড্ডা, রামপুরা, মহাখালী, ফার্মগেট, বিজয় সরণি ঘুরে প্রায় সব সড়কই ফাঁকা দেখা গেছে। রাস্তায় ব্যক্তিগত কিছু যানবাহন ছাড়া গণপরিবহন তেমন নেই। রিকশা, সিএনজি চালিত অটোরিকশার সংখ্যাও খুব কম। ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে স্বস্তির কথা জানান চালকেরা। যানজট থাকলে তো গরম লাগে, অত বৈশা থাকতে খারাপ লাগে।
এখন একটু ফাঁকা থাকে, একটু ভালো লাগে, চালাইতে ভালো লাগছে আর কি, সময় লাগে না, একটা ট্রিপ লইলে অল্প সময়ের ভিতরে নামানো যায়। রাস্তাঘাট ফাঁকা আছে, ভালো লাগতেছে, গাড়ি চালায় আরাম পাইতেছি, কিন্তু যাত্রী একটু কম। সাধারণ যাত্রীরা বলছেন ছুটিতে অনেকেই গ্রামের বাড়িতে যাওয়ায় খুব কম সময়ে যাতায়াত করা যাচ্ছে। 50% লোক গ্রামে চলে যাওয়ার কারণে আমরা সেই মানে যানজটে আমরা খুব আরামায়েশ করতেছি। বাসার থেকে যে কোনো জায়গায় যাওয়া আসা করলে অর্ধেকের কম সময় লাগে এখন। সড়কে যানবাহনের চাপ কম থাকায় স্বস্তিতে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সাধারণ যে গাড়িগুলো, পাবলিক প্রাইভেট গাড়িগুলো বেশি আর বাসের পরিমাণ খুব কম। আমরা রেগুলার যাতে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট না হয় সিগন্যাল মেনটেন করতেছি এবং যাতে ভালোভাবে গাড়ি এবং যাত্রীরা সঠিকভাবে ঈদ যাত্রায় যেতে পারে, এই জন্য আমরা সদা নিয়োজিত আছি। সবিতা চিরান, 21 টেলিভিশন, ঢাকা। কোনো উস্কানিতে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের আরও জানিয়েছেন, মিয়ানমার পরিস্থিতির খোঁজ রাখছে সরকার, আলোচনার মাধ্যমেই সমাধান হবে। সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্যেরও দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিস্তারিত থাকছে রিপোর্টে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঈদযাত্রার বিভিন্ন বিষয় তুলে ধরতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। শুক্রবার একদিনেই পদ্মা সেতুতে 5 কোটি ও বঙ্গবন্ধু সেতুতে 4 কোটি টাকা টোল আদায় হয়েছে বলেও জানান মন্ত্রী। আওয়ামী লীগ সরকার যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছে। সংবাদ সম্মেলনে উঠে আসে মিয়ানমার পরিস্থিতি। ওবায়দুল কাদের বলেন, সেন্ট মার্টিন দখল হচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে, তবে কোনো উস্কানিতে বাংলাদেশ পা দেবে না বলেও জানান মন্ত্রী। প্রভোকেশন দিয়ে মিয়ানমারের সাথে আমরা যুদ্ধ বাঁধাবো, সারা পৃথিবী অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যতদূর সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। আর যে জাহাজ সমুদ্রে ভাসমান ছিল সেন্ট মার্টিনের কাছে, সেটা অলরেডি উইথড্র করা হয়েছে। বিএনপির অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপিতে কত ব্যর্থ দল, তার বড় প্রমাণ বিভিন্ন কমিটি তারা ভেঙে দিচ্ছে। এখন লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এখানে যদি ব্যর্থতা বলতে হয় তাহলে বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এখানে ব্যর্থ, তার সৎসাহস নেই রাজপথে এসে আন্দোলন করে। বাংলাদেশ কোনো ইস্যুতেই নতজানু আচরণ করেনি, করবেও না বলে স্পষ্ট জানান ওবায়দুল কাদের। নতজানু আচরণ কোনো অবস্থাতে করিনি, ভবিষ্যতেও করব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মিয়ানমার ও সেন্ট মার্টিন ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আরও বলেন, গোলাগুলি করে পথ বন্ধ করে দেয়া হলেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। সরকার আমলাদের ব্যবহার করে ফায়দা নিয়ে সব দোষ তাদের ঘাড়েই চাপিয়ে দিচ্ছে বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আন্দোলন ব্যর্থ হয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারের দমন নীতির কারণে সাময়িক বন্ধ আছে, তবে তা আবারও বেগবান হবে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং যুদ্ধজাহাজও, মিয়ানমারের যুদ্ধজাহাজও সেখানে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না। একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট, আমি কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। এটা একটা নতজানু সরকার। এবারে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপে সুপার 8 নিশ্চিতে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয়ের ধারায় থাকতে এ ম্যাচেও টাইগাররা আগ্রাসী খেলবে বলে জানিয়েছেন পেসার তানজিম সাকিব। এদিকে বাংলাদেশকে মোকাবেলার হুমকি দিয়েছে নেপাল। সেন্ট ভিনসেন্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়।
আকাশুজ্জামানের রিপোর্ট। খারাপ সময় পেছনে ফেলে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটি আবারও দেখিয়েছে বাংলাদেশ দল। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারা দলটি এখন বিশ্বকাপের সুপার 8-এর দ্বার প্রান্তে। নেপালের বিপক্ষে কোনো মতে পয়েন্ট পেলেই এই বিশ্বকাপ হবে বাংলাদেশের ইতিহাসের সেরা টি-20 বিশ্বকাপ। মাঠে নামার আগে আত্মবিশ্বাসে টইটুম্বুর বাংলাদেশ দল। 3 ম্যাচে 2 জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে টাইগাররা। নেপালের বিপক্ষে হেরে গেলেও সুপার 8-এ খেলার সুযোগ আছে বাংলাদেশের। এক্ষেত্রে পড়তে হবে সমীকরণের মারপ্যাচে, তবে কোনো সমীকরণ নয়। জয় দিয়েই দ্বিতীয় পর্বে যেতে চান সাকিব, রিশাদ, মাহমুদুল্লাহরা। জয় পেলেও ব্যাটিং নিয়ে এখনও চিন্তিত বাংলাদেশ দল। তবে এই ম্যাচ দিয়ে শান্ত লিটনরা রানে ফিরবেন বলে মনে করছেন পেসার তানজিম হাসান সাকিব। তারা খুবই চেষ্টা করতেছে নিজেরা 100% দেওয়ার জন্য। হয়তো 2-1 জন রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে। নেপালকে হারিয়ে সুপার 8-এর জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। প্রত্যেক ম্যাচই আমরা খেলি জেতার জন্য, সো ওটাই আমাদের টার্গেট থাকবে। আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো। আমরা যারা বলাররা আছি আমরাও চেষ্টা করব বোলিং টু দ্য উইকেট উইকেট বল করার জন্য, এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার 8-এর জন্য। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরি ডুবে যাওয়ায় বিশ্বকাপে সুপার 8-এর আশা শেষ হয়েছে নেপালের। তবে শেষটা জয় দিয়েই রাঙানোর পরিকল্পনা দলটির। মাঠের দর্শকদের উন্মাদনায় বেশ পরিচিতি পেয়েছে নেপাল। বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থানে জানান দিতে বাংলাদেশকে যে কোনো মূল্যে হারাতে চায় দলটি। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পশু জবাইয়ের 7 থেকে 8 ঘন্টার মধ্যে চামড়া আড়তে আনলে মিলবে সঠিক দাম, বলছে মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 23 বছরেও বিচার হয়নি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসের নৃশংস বোমা হামলার, ক্ষুব্ধ আহত নিহতদের স্বজনরা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সৌদি আরবের সাথে মিল রেখে আজ দেশের বিভিন্ন জেলায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল 8:30টায় দিনাজপুর শহরের বসুনিয়া পট্টিতে একটি কমিউনিটি সেন্টারে ঈদের জামাত হয়। এখানে পৃথক ব্যবস্থায় নারীরাও নামাজে অংশ নেন। বরিশাল নগরীসহ জেলার প্রায় অর্ধশত মসজিদে চান্দনাইশ দরবারের অনুসারীরা আগাম ঈদ উদযাপন করছেন। জেলার প্রায় অর্ধশত মসজিদে জামাত শেষে পশু কোরবানি দেন মুসল্লিরা। দক্ষিণ চট্টগ্রামের 7টি উপজেলার অর্ধশত গ্রামে উদযাপন করা হয় পবিত্র ঈদুল আজহা। জেলার সাতকানিয়া, মির্জারখিল দরবার ও চন্দনাইশ জাহাগিরিয়া দরবার শরীফের অনুসারীরা 250 বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা পালন করে আসছেন। এছাড়া লক্ষ্মীপুর, চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় আগাম ঈদ উদযাপন চলছে। এদিকে পবিত্র ঈদুল আজহায় জামাতের জন্য প্রস্তুত সারা দেশের মসজিদ ও ঈদগাহগুলো। নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল 8:30টায় জমিয়াতুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দানে। দ্বিতীয় জামাত হবে সকাল 8:15টায়। সকালে ঈদগাহ এলাকা ঘুরে দেখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। বৃষ্টি হলো যাতে মানুষের নামাজের কোনো অসুবিধা না হয়, মুসল্লিরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, এবং মুসল্লিরা যাতে এখানে খুব শান্তিভাবে স্বস্তিভাবে নামাজ আদায় করতে পারে, ঈদের নামাজ, সেই ব্যবস্থা আমরা করেছি। ঈদে চট্টগ্রাম মহানগরীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। দুপুরে নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে একথা জানান তিনি। 4 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আজ আমাদের পোশাকি পুলিশি ব্যবস্থা থাকবে, আমাদের গোয়েন্দারা কাজ করবে, আমাদের বিভিন্ন স্পেশালাইজড ইউনিট, আপনি দেখেছেন ডগ স্কোয়াড কাজ করেছে, আমাদের সোয়াট এবং বোম ডিসপোজাল স্ট্যান্ড বাই থাকবে। বরিশাল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদের প্রধান জামাতের প্যান্ডেল প্রস্তুত হচ্ছে। হেমাতুদ্দিন ঈদগাহ মাঠে সকাল 8টায় হবে প্রধান জামাত। রাজশাহীতে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায়। তবে বৃষ্টি হলে একই সময় ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর দরগাহ জামে মসজিদে।
সিলেটে এবারও ঈদুল আজহার প্রধান জামাত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। রত্না সামান, একুশে টেলিভিশন। কোরবানির পশু জবাইয়ের 7 থেকে 8 ঘন্টার মধ্যে পোস্তা আড়তে আনলে চামড়ার সঠিক দাম পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। 139টি ট্যানারির কাছে বিভিন্ন ব্যাংকের অন্তত 8,000 কোটি টাকার ঋণ রয়েছে। আগামীতে ব্যাংক থেকে আরও ঋণ নিয়ে এই খাত এগিয়ে যাবে বলে মনে করছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার চাহিদার চেয়ে বেশি অর্থাৎ 1,29,00,000 পশু কোরবানির জন্য প্রস্তুত। গেল বছর 1,41,812টি পশু কোরবানি দেয়া হয়েছে। কোরবানির চামড়া সংগ্রহ উপলক্ষে রাজধানীর কাঁচা চামড়ার আড়ত, পোস্তা সহ সারা দেশের আড়তগুলো প্রস্তুত। যারা লবণ দিবে তারা যদি যেদিন চামড়াটা হবে সেদিনকার লবণ যদি রাত 12টার মধ্যেও করে সমস্যা, আর যারা লবণ দিবে না তারা রাত 10টার মধ্যে যদি চামড়াটা নিয়ে এসে পড়ে যে কাঁচায় বিক্রি করবে, তাহলে তারা সঠিক দামটা পাবে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, ঈদকে সামনে রেখে ভালো মানের বেশ কিছু ট্যানারি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ পেয়েছে। 1,500 থেকে 2,000 কোটি টাকার ব্যবসা হবে কাঁচা চামড়ার। এইখানে কিন্তু আপনার আসলে ট্যানারি মালিকদের প্রয়োজনের তুলনায় সেই রকম অর্থ নেই যে সরাসরি বাজারে যে আপনার এটা কিনতে পারবে। ব্যাংকের তো অবশ্যই অবদান আছে, কারণ রাষ্ট্রের তো ব্যাংক সহ এই ব্যাংকগুলো কিন্তু আপনার দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে ব্যবসা করছেন। আমাদের চামড়া শিল্পে তারা 8,000 কোটি টাকা টোটাল লোন পাবে। ব্যাংক খাতের সহায়তা নিয়ে আরও আধুনিক ট্যানারি গড়া সম্ভব বলে মনে করেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। শিল্পগুলো আপনার আধুনিকায়ন করা যাবে, আপনার টেকনিক্যাল নো হাউ বাড়ানো যাবে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। 23 বছরেও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসের নৃশংস বোমা হামলার বিচার না হওয়ায় ক্ষুব্ধ আহত এবং নিহতদের স্বজনরা। 2 মামলার নথিতে গুরুত্বপূর্ণ কাগজ না থাকায় তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন বিচারিক আদালত। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ক্যামেরায় বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2001 সালের 16 জুন নারায়ণগঞ্জ নগরীর চাষারা বিজয় স্তম্ভের পাশে আওয়ামী লীগ অফিসে শক্তিশালী বোমা হামলায় প্রাণ হারান 4 নারী সহ 20 জন। আহত হন সংসদ সদস্য শামীম ওসমান সহ অর্ধশতাধিক নেতাকর্মী। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। পরদিন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা এবং বিস্ফোরক আইনে 2টি মামলা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। 2003 সালে বিস্ফোরক মামলায় ও 2014 সালে হত্যা মামলায় 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা। কারাগারে রয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া যুবদল নেতা শাহাদাতুল্লাহ জুয়েল, পলাতক আনিসুল মোরসালিন ও মাহবুবুল মুত্তাকিন। জামিনে আছেন সেই সময়কার ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু। পোস্টমর্টেম রিপোর্টের একটা কাগজ, এইটার মূল কপিটা পাওয়া যাচ্ছে না। এই কপিটা হয়তো বা কোনো আয়োর কাছে আছে, যদি না থাকে ফটোকপি আছে আমাদের কাছে, সেখানে আমরা সিভিল সার্জনের কাছ থেকে সেটা অ্যাটাচ করে এই মামলার কার্যক্রম চালানো যাবে। বিচার না পেয়ে ক্ষুব্ধ নিহত 20 জনের স্বজনেরা আর পঙ্গুত্বে দুঃসহ জীবনযাপন আহতদের। প্রতি বছরই এরকম সবাই আসে, বক্তব্য দেই, তার কোনো প্রতিফল আর আমরা পাই না। 20 জন মারা গেছে। আমরা চাই এই শহীদ পরিবারগুলা বিচারের দাবি থেকে আমরা অনেক দিন যাবৎ ঘুরতেছি। মোরসালিন মুত্তাকিন এখনও ভারতীয় পুলিশের হাতে ওখানে কারাগারে আছেন। আমরা দাবি জানাচ্ছি তাদেরকে দেশে ফিরিয়ে আনা হোক, এই হোতা কারা তাদেরকে চিহ্নিত করা হোক, মাস্টারমাইন্ড কারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। 19 জনের সাক্ষ্যে মূল বিষয়গুলো উঠে আসায় বিচার শেষ হতে আশাবাদ ব্যক্ত করেছেন বাদী। চার্জশিটের সাথে যে আনুষঙ্গিক মূল কাগজপত্র দেওয়ার কথা, এই আনুষঙ্গিক কাগজপত্র দেওয়া হয় নাই। মূল পোস্টমর্টমের রিপোর্ট নাই, শামীম ওসমানের ইনজুরি সার্টিফিকেট নাই, চন্দনশীলের 2টা পা হারায় গেছে, রতন দাসের পা হারায় গেছে, এই কোনো কাগজপত্র নেই। বিচারের ম্যাটেরিয়াল আছে, এই ইতিমধ্যে প্রায় 21 জন সাক্ষী দিয়েছে। 21 জনই এনাফ একটা বিচার ব্যবস্থার জন্য। আদালত যদি মনে করার সাক্ষী নিবে। মামলার দ্রুত বিচার ও দোষীদের শাস্তি কার্যকর এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা চান নারায়ণগঞ্জবাসী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবারে বিকাশ ঈদ কেনাকাটা।
একই ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের পসরা সাজিয়েছে মিনা বাজার। এখানে কেনাকাটায় বিকাশে পেমেন্ট করলেই 150 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা। মিনালা দিবার রিপোর্ট। বাজারে গিয়ে এখানে সেখানে ঘুরে ঘুরে পণ্য কেনায় বাড়তি সময়ের প্রয়োজন, সেটি নেই প্রায় সবারই। তাই এখন এক ছাদের নিচে হাতের নাগালে মেলে নিত্য প্রয়োজনীয় সব পণ্য। এমন বিপণী বিতানে ঝুঁকছেন মানুষ। রাজধানীর ধানমন্ডির মিনাবাজার তেমনই একটি সুপার শপ। মাছ মাংস থেকে চাল ডাল তেল সবজি ফল কিংবা ফ্রোজেন আইটেম সবকিছুই আছে এই আউটলেটে। রুই কাতল পাঙ্গাস কোরাল তেলাপিয়া আর নদীর রুই আছে, নদীর কাতলও পাওয়া যায়, নদীর চিতল আছে, নদীর আয়ের আছে, হাওরের আয়ের আছে, অনেক ধরনের মাছ আছে আমাদের এখানে। রোস্টেড চিকেনের ছোট সাইজটা আছে আমাদের, ওইটা আমাদের পিস হিসাবে। আর গরুর মাংস আছে আমাদের, মাটন আছে, আপনার প্রিমিয়াম আছে, রেগুলার আছে। হাওর নদী পুকুরের পরিষ্কার করা কাঁচা জীবন্ত ও প্রসেস করা মাছের পাশাপাশি ক্রেতাদের চাহিদা মতো তাজা সামুদ্রিক মাছও এখানে সহজলভ্য। আছে ব্রয়লার সহ দেশি বিদেশি মুরগি, দেশি হাঁস, গরুর প্রসেস করা মাংসও। মিনাবাজারে নিজস্ব খামারে উৎপাদিত অর্গানিক পণ্য বিক্রি হচ্ছে আউটলেটটিতে। ওয়ান স্টপ সার্ভিসটা পায়, এটা হচ্ছে মূল বিষয়টা। কাস্টমারের হ্যাপিনেসটা এবং তাদের স্যাটিসফ্যাকশনটা যাতে আমরা যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোয়ালিটি মেনটেন করে দিতে পারি। 1000 টাকার কেনাকাটায় বিকাশে দাম পরিশোধ করলেই 50 টাকার কুপন পাচ্ছেন ক্রেতারা। এভাবে মিলছে 150 টাকা পর্যন্ত ছাড়। বিকাশের ক্যাশব্যাকটা হচ্ছে আমাদের এখানে কোনো কাস্টমার যদি 1000 টাকার উপরে কেনাকাটা করে এবং সে যদি 1000 টাকা বিকাশে পেমেন্ট করে, সেক্ষেত্রে সে 50 টাকার একটা কুপন পাবে এবং সে এই কুপনটা সর্বোচ্চ 3 বার পাবে এবং একদিনে সর্বোচ্চ 50 টাকাটা একবার পাবে, মানে টোটাল 150 টাকা পাবে আর অফার চলাকালীন অবস্থায় আর কি। আর সেই 50 টাকার কুপনটা যদি ভাঙাতে হয়, সেক্ষেত্রে তার 500 টাকা পেমেন্ট করে 50 টাকার কুপনটা ভাঙাতে হবে। ঈদ আনন্দ উল্লাসে কেনাকাটা হোক বিকাশে। অফারটি চলবে ঈদুল আজহা পর্যন্ত। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সময় হলো আরেকটা বিরতির। যখন ফিরছি তখন থাকছে। শেষ হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরব সহ বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সংসারে একজন বাবা যেন ঠিক বটবৃক্ষের মতন, কখনো বা বাবা লাইট হাউসের অপর নাম। শত সংকটে থাকেন অবিচল, ধীরস্থিরভাবে কঠিন সব পরিস্থিতি মোকাবেলা করেন বাবা। সন্তানের মঙ্গলের জন্য একজন বাবা ত্যাগ করেন নিজ জীবনের সুখ শান্তি সবকিছু। বাবাদের শ্রদ্ধা জানাতে 1910 সাল থেকে প্রতি বছর জুনের 3য় রোববার পালিত হয় বিশ্ব বাবা দিবস। পৃথিবীর সব বাবার প্রতি অতল শ্রদ্ধা। সাব্বির মাহমুদ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। রাজধানীর উত্তরায় নিজ ফ্ল্যাটে সন্তানদের সাথে সময় কাটান নিজের মতো করে। বাবা হিসেবে কন্যা রুমাইসা মাহমুদ ও সাফকাত মাহমুদকে রাখতে চেষ্টা করেন অর্থ বৈভবে। সবটুকু স্নেহ মমতায় মেটাতে চেষ্টা করেন সন্তানের নানা আবদার। বাবা অনেক কিছু বাইরে থেকে, এখন বড় হচ্ছি, নিজেদের লাইফ নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি, কিন্তু তাও অনেক কিছু করতে ইচ্ছে করে, বাইরে যেতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে। শত ব্যস্ততাকে পেছনে ফেলে সন্তানের সাথে কাটানো সময়টা জীবনের পরম পাওয়া সাব্বির মাহমুদের কাছে। ছুটির দিনগুলিতে একসাথেই থাকি আমরা, একসাথে খাই। এমনিতে নর্মাল ডেগুলিতে রাতের বেলা আমরা একসাথে খাই। ওদের পড়ালেখার কী অবস্থা এগুলি খোঁজখবর নিই রেগুলার বেসিসে। সব বাবাই তো চায় ছেলে মেয়েদেরকে ফুল সাপোর্ট দিয়ে ওদেরকে যেন ভালো মতো চলে। অন্যদিকে জীবন নামের চাকা ঘোরাতে শক্ত হাতে রিকশার প্যাডেল ঘোরাচ্ছেন 3 কন্যার জনক হজরত আলী। মলিন কাপড় ঘামে ভিজিয়েও দূরে থাকা সন্তানের আবদার সবসময় মেটাতে না পারার যন্ত্রণা তাকে তাড়া করেই চলে। 400-500 টাকা কামাই করে হেরা এই সারাদিন কামাই করে সন্ধ্যাবেলা গেলে বাজার সদাই করলেই মনে করেন টাকাটা শেষ। যে কোনো জিনিসের লেগে মনে করেন জিত করছে, বুঝাইতে পারলাম না, নিজের কন্ট্রোল করতে পারলাম না, হয়তো মারছি। মারার পরে দেখা যায় মনের মধ্যে কষ্ট লাগছে, পরে
একা একাই কাঁদছি। কষ্টর এটা কিন্তু বলা যায় না সন্তান করে, এটা আমার কাছে আর কি মনে ইয়ে থাকে। সাব্বির কিংবা হজরত আলীর মতো সকল বাবাই সন্তানের জন্য দিতে চান সামর্থ্যের সবটুকু। যাপনে জীবনে কষ্টের কোনো ঝাপটা যেন প্রিয় সন্তানের শরীর স্পর্শ না করে, সেই সতর্ক খেয়ালটাই একজন বাবার নিরন্তর চাওয়া। আস্থার ভরসার সবচেয়ে বড় জায়গা হচ্ছে বাবা। শত দুঃখ আর কষ্টের মাঝেও সন্তানের সামনে সবসময় সুখের হাসি হাসেন তিনি। তাই তো পৃথিবীর সকল বাবা ভালো এবং সুস্থ নিরাপদ থাকুক, বাবা দিবসে এটিই হচ্ছে শুভ কামনা। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। হজের মূল আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন হাজিরা। এদিকে চলতি হজ মৌসুমে তীব্র তাপমাত্রা বিরাজ করছে সৌদি আরবে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে চলমান তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে হাজিদের সতর্ক করা হয়েছে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। পবিত্র হজের আনুষ্ঠানিকতায় রোববার ভোর থেকে শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা। আজ জামারায় শয়তানের প্রতিকৃতিতে নিয়মানুসারে ৭টি পাথর ছুটছেন তারা। শনিবার সারাদিন আরাফাতের ময়দানে থাকার পর রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছেন হাজিরা। সেখানেই একযোগে মাগরিব ও এশার নামাজ আদায় করেন তারা। ভোরের আলো ফুটতেই মিনায় পৌঁছান অনেকে। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের পর তারা ফিরে যাবেন মক্কার কাবা শরীফে। এরপর আরেকবার কাবা প্রদক্ষিণ করবেন। মাথা ন্যাড়া করে ছাড়বেন ইহরামের কাপড়, যার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। তবে সৌদির তীব্র গরমে বিপর্যস্ত হাজিরা। তাপজনিত সম্ভাব্য অসুস্থতা ও হিটস্ট্রোক মোকাবেলায় 4টি হাসপাতাল প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। আজহারুল ইসলাম, ২১শে টেলিভিশন। গাজায় মানবিক সহায়তা প্রবেশে প্রতিদিন ১১ ঘন্টার কৌশলগত সামরিক বিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু থাকছে এই কৌশলগত বিরতি। কার্যকর হয়েছে শনিবার থেকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন ওই সময়ে কৌশলগত সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখা হবে। ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালম ক্রসিং হয়ে গাজার উত্তর থেকে দক্ষিণে যাতে নিরাপদে ত্রাণ পৌঁছানো সম্ভব হয় সেজন্য এই বিরতি দেওয়া হয়েছে। গাজায় মানবিক সংকট যাতে আরও খারাপ না হয় সেজন্য যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর চাপের মুখে এই কৌশলগত সামরিক বিরতির সিদ্ধান্ত নিল ইসরায়েল। এর সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাত পোহালেই ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ, নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা। শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি। ঈদ উদযাপনে আজও বাড়ি ফিরছে মানুষ, বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আওয়ামী লীগের, সার্বভৌমত্ব হুমকির মধ্যে বলছে বিএনপি। এবং সুপার 8 নিশ্চিতে কাল নেপালের মুখোমুখি বাংলাদেশ, আগ্রাসী খেলবে টাইগাররা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।